আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আই থিঙ্ক সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজও আমরা হিসাব বিজ্ঞান নিয়েই শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টেকনিক শিখব। এই অধ্যায় থেকে কিভাবে প্রশ্ন আসবে, এই অধ্যায়টা আসলে কি একদম হাতে খড়ি ধরিয়ে কিভাবে সমাধান করতে হবে, এখান থেকে অঙ্ক থাকবে কিভাবে, এবং সবচেয়ে বড় কথা এখানে তুমি যে যে টপিকগুলো বুঝবে না, আমি জানি তুমি কোন কোন টপিকগুলো বুঝবে না, আজকে কিন্তু সেটা আমরা শিখবো, আমি শেখাবো সেগুলো। এটা হচ্ছে এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন, ট্রানজ্যাকশন। তো টেকনিকটা দেখবা, আর সবচেয়ে বড় কথা এই অধ্যায়ে বোঝার মতো অনেক কিছু আছে। তুমি যত বেশি বুঝতে পারবে অধ্যায়টা, ততই তোমার জন্য ভালো হবে। তো পুরো ক্লাসটা একটু মনোযোগের সাথে দেখার চেষ্টা করো, পারলে নোট করে নিও। সবচেয়ে ভালো হয় তুমি তোমার বইটা সামনে নাও, তাতে করে বই যদি সামনে নিতে পারো তাহলে কিন্তু তোমার জন্য মানে নোট করে নিতে সুবিধা হবে, কারণ বইয়ের মধ্যে লিখে নিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, বইয়ের মধ্যে লিখে নিলে সবচেয়ে ভালো হয়। তো আশা করি তোমরা আমার সাথে পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখবে। তার আগে ছোট্ট একটা কথা একটু বলি প্লিজ। যারা আমার অনলাইন কোর্সে এখনও ভর্তি হওনি, তারা এখনও সুযোগ আছে, ভর্তি হতে পারো। সামনের মাসেই কিন্তু আমার নতুন ব্যাচ, আগামী 1 তারিখ, যে 1 তারিখ আসছে, সো 1 তারিখে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো যত দ্রুত সম্ভব তোমরা ভর্তি হও। এতে করে মাত্র 499 টাকা তুমি দিবে, আর হচ্ছে তোমার পুরো বছর তুমি হিসাব বিজ্ঞান পড়বে এবং জুম অ্যাপে ক্লাস করবে, মানে আমার সাথে সরাসরি কানেক্ট হয়ে তুমি ক্লাস করবে। তো কথা বলতে পারবে, আমি কথা বলবো, তুমি শুনবে, তুমি আমাকে স্টপ করে প্রশ্ন করতে পারবে। এই ধরনের সুযোগটা আমি দিয়ে থাকি। লেকচার শিটগুলো ফ্রিতে দিয়ে থাকি। তো যারা যারা ক্লাস করতে চাও, মাত্র 499 টাকা। এই 500 টাকা কোনো ব্যাপার না, অনেক টাকা তো অনেক খরচ করেছো। একটাবার তুমি এই খরচটা করে দেখো তোমার কতটুকু উপকার হয়। ঠিক আছে, আমরা গাইডের অতিরিক্ত সৃজনশীল সমাধান করি, বইয়েরগুলো তো করবোই, সাথে গাইডের অতিরিক্ত সৃজনশীল সমাধান করবো। দেখো, মানুষ প্রাচীনকাল থেকে দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। দেখো, সেই প্রাচীনকালে যখন মানুষ পশু শিকার করতো, তখনও কিন্তু তারা হচ্ছে হিসাব নিকাশের প্রয়োজনীয়তা অনুভব করত। মনে করো একটা পরিবারে সবাই পশু শিকার করে, প্রাচীনকালে কথা বলতেছি, তারা খায়, পশু শিকার করে খায়। এখন তারা কি সারাদিন হিসাব করে না যে কে কয়টা পশু শিকার করলো? এই তো আবার হিসাব করা লাগলো, মানে ও 5টা, ও 10টা। এখন তখন হয়তো মানুষ গণনা করতে পারতো না। তো তুমি কতগুলো পশু শিকার করেছো, তাহলে সে যতগুলো করছে ততগুলো সে দাগ দিত, আরেকজন এতগুলো। তাহলে এখন কথা হচ্ছে এই কিন্তু হিসাব, কয়টা বেশি দিল, কয়টা কম, তাই না? তো প্রাচীনকাল থেকে, প্রাচীন মানে কি, যখন মানুষ পৃথিবীতে মানে কি বলে, তারা ব্যবসা বাণিজ্যগুলো তো কল্পনাই করে নাই, হ্যাঁ, মানে হিসাব নিকাশও কল্পনা করেনি। তখন থেকে কিন্তু, তখন খালি একজনের পণ্য আরেকজনকে দিত, আরেকজনের জিনিস আরেকজনকে দিত, এইভাবে চাহিদা পূরণ করতো। তো দেখো, আদিকালে প্রত্যেকে তার প্রত্যাহিক জীবনের প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করতো, মানে একজনের পণ্য আরেকজনের দিত, আরেকজনের পণ্য আরেকজনের দিত। তোমার যেটা দরকার নেই তুমি সেটা আমাকে দিলা, আমার যেটা দরকার না আমি সেটা তোমাকে দিলাম, বিনিময় করলাম। যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলোই লেনদেন হবে। অর্থাৎ আমি আমার প্যান্টের পকেটে কিছু টাকা আছে, সেই টাকাগুলো বের করে আমি আমার শার্টের পকেটে রাখলাম। তার মানে কি, আমার প্রতিষ্ঠানের টাকার কি পরিবর্তন হয়েছে? হয় নাই। জায়গা পরিবর্তন হয়েছে, শার্টের পকেটের টাকা প্যান্টের পকেটে গেছে, প্যান্টের পকেটের টাকা শার্টের পকেটে গেছে, কিন্তু এইখানে আসলে আর কোনো পরিবর্তন হয় নাই, হয়েছে না। তাহলে এটা কিন্তু আর্থিক অবস্থা পরিবর্তন হয়নি, এটা লেনদেন না। এখানে দুজন ব্যক্তি থাকতে হবে, দুটো পক্ষ থাকতে হবে, তারও মালিকানা সত্ত্ব থাকতে হবে, আমারও মালিকানা সত্ত্ব থাকতে হবে, তাহলে সেটা লেনদেন হবে। ঠিক আছে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে, নগদ টাকা কমতে হবে, বাড়তে হবে, আয় ব্যয় দায় মালিকানা সত্ত্ব এগুলো ভাবতে হবে, আমরা আস্তে আস্তে জানবো। ওকে, তো যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলোকেই লেনদেন জন্ম হয়, লেনদেনের জন্ম। সুতরাং দেখা যাচ্ছে সকল ঘটনায় কিন্তু লেনদেন হবে না। তুমি পকেটের টাকা শার্টের পকেটে রাখছো, এটা লেনদেন না। আবার তুমি তোমার পকেটের টাকা বের করে একজন ব্যক্তিকে দিয়ে দিয়েছো, ওইটা লেনদেন। ঘটনা কিন্তু দুটোই। একটা ঘটনা আমি পকেটের টাকা শার্টের পকেটে রেখে দিয়েছি, এটা কোনো লেনদেন না, এই ঘটনা কোনো লেনদেন না, কিন্তু ওই ঘটনাটা লেনদেন। তাহলে সব ঘটনা লেনদেন হবে না, কিন্তু সব লেনদেন কোনো না কোনো ঘটনার সূত্রপাত, তাই না? কোনো না ঘটনা থেকেই সূত্রপাত হয়েছে। ব্যবসায় প্রকৃত আর্থিক চিত্র পাওয়ার জন্য শুধু অর্থ সম্পর্কিত ঘটনাগুলোই ব্যবসায় প্রতিষ্ঠানের লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। আচ্ছা, আমরা এগুলো হচ্ছে মোটামুটি রিডিং পড়তে পারি সবাই। এখানে আমার হচ্ছে রিডিং পড়ায় ভাব ধরার কোনো প্রশ্নই ওঠে না। আমরা এই অধ্যায় থেকে কি জানবো সেগুলো একটু খেয়াল করো।
আমরা অধ্যায় থেকে জানবো লেনদেনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, একদম ব্যাখ্যা করে উল্টাপাল্টা করে দিব। হ্যাঁ, লেনদেনের ধারণা, প্রাথমিক ধারণা, লেনদেনের প্রকৃতি শনাক্ত করতে পারবো, কোনটা কোন ধরনের লেনদেন, কেন লেনদেন না সেটা শনাক্ত করব। হিসাব সমীকরণে বিশ্লেষণ করতে পারবো, একটা হিসাব সমীকরণ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্য, এটা আমরা ব্যাখ্যা করবো একদম বিস্তারিতভাবে। ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের উৎস দলিলাদির তালিকা তৈরি করে বর্ণনা করতে পারবো, লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি যথাযথভাবে প্রস্তুত করতে পারবো। আচ্ছা, অনেক কিছুই আমরা করব ইনশাল্লাহ। সো পুরো ক্লাস মনোযোগী হতে হবে। যারা ব্যাচে এখনও ভর্তি হওনি কোর্সে তারা ভর্তি হও, বলে দিচ্ছি, এরপরে কিন্তু নিব না। লেনদেনের ধারণা আধুনিক সমাজ ব্যবস্থায় হিসাব লিপিবদ্ধকরণের ক্ষেত্রে লেনদেন শব্দটির অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এই যে বর্তমান যে সমাজ ব্যবস্থা আধুনিক, এখন লেনদেনের মানে খুবই গুরুত্বপূর্ণ। এই লেনদেন শব্দটা, ট্রানজ্যাকশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন প্রচুর লেনদেন হয়, তাই না? প্রচুর, দেশ বিদেশে। এখন আগে তো তাও একটা এলাকায় লেনদেন হতো, একটা পরিবারের সাথে আরেক পরিবারের লেনদেন হতো, আস্তে আস্তে সেটা একটা গ্রামের সাথে আরেক গ্রামের লেনদেন, তারপরে একটা শহরের সাথে আরেক শহরের, একটা দেশের সাথে আরেকটা দেশ, পুরো পৃথিবীতে লেনদেন হচ্ছে এখন এই আধুনিক সময়ে এসে। প্রচুর, মানে প্রতি ঘরে ঘরে উদ্যোক্তা, প্রতি ঘরে যার একটা ফোন আছে, স্মার্টফোন আছে, হচ্ছে বাসায় একজন লোক বেকার বসে আছে, সেও অনলাইনে বিজ্ঞাপন দিয়ে কিছু না কিছু বিক্রি করতেছে। তার বাসার আশেপাশে এমন কিছু জিনিস আছে যেটা হয়তো অনেকেই কিনতে চায়, সে বুঝতে পারছে, সেটা নিয়ে বিক্রি করে, সেটাই একটা তার ব্যবসা। মানে ইজিলি ব্যবসা করা যাচ্ছে এখন অনলাইনে। হ্যাঁ, তো আধুনিক যুগে তো ব্যবসায়ের জগতে বিভিন্ন ঘটনার উদ্ভব হয়, কিন্তু সমস্ত ঘটনাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় না। সব ঘটনাকে আমরা লেনদেন হিসেবে লিপিবদ্ধ করব না। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা যা ব্যবসায়ের আর্থিক অবস্থা পরিবর্তন করে, মানে অর্থের অঙ্ক পরিমাপযোগ্য হতে হবে। তার মানে কি, যদি অর্থ দ্বারা পরিমাপ করা না যায় তাহলে সেটা কি লেনদেন? আমি আঙুলে ব্যথা পাইছি, আচ্ছা কি কয় টাকার পরিমাণ ব্যথা পাইছি, এটা কি বুঝবো আমি, পরিমাপ করা যায়? তুমি হচ্ছে মনে করো যে কোনো একটা দুর্ঘটনার শিকার হয়েছো, রিক্সা থেকে পড়ে গিয়েছো, গাড়ি থেকে পড়ে গিয়েছো, তুমি কি পরিমাণ ক্ষতি পেয়েছো, এটা কি পরিমাপ করা যাবে? যাবে না। কয় টাকা খরচ হয়েছে এটা পরিমাপ করা যাবে ওষুধ পানিতে, কিন্তু তোমার ব্যথাটা কি পরিমাণ, ওটা কিন্তু লেনদেন, ওটা একটা ঘটনা। তো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনা হতে হবে যা ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন করে, সেই সমস্ত ঘটনাকে লেনদেন হিসেবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, তো আমরা এটা না পড়ি, এখানে অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে যেটা আমরা আরও বিস্তারিত জানবো নিচে। লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে কি, গ্রহণ এবং প্রদান। হ্যাঁ, প্রদান, গিভ অ্যান্ড টেক, এটাকে আমরা বলতে পারি কি, গিভ অ্যান্ড টেক, গ্রহণ এবং প্রদান, টেক অ্যান্ড গিভ। অর্থের আদান প্রদান বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা মানে কি, ইভেন্ট। সেবা মানে কি, সার্ভিস। আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলা হয়ে থাকে। মানে তুমি টাকা একজনকে দিছো, একজন কাছ থেকে নিছো, দুটো ঘটনাই যদি এমন হয় যে তোমার টাকা কমে গেছে তাহলে সেটা লেনদেন। আর তুমি এমনি টাকাটা রেখে দিলে, ভাই এটা রাখতো, আমি একটু কাজ করে আসি, নিচ্ছি আবার, এটা কিন্তু লেনদেন না, এটা কোনো আর্থিক অবস্থা পরিবর্তন হবে না। হ্যাঁ, আর্থিক অবস্থার মানে টাকা আদান প্রদান করলে, আদান প্রদান মানে কি, টাকা নেওয়া দেওয়া, তো নিলে দিলে সেটা মানে অবশ্যই আর্থিক অবস্থা পরিবর্তন হতে হবে, অর্থাৎ তোমার পকেটের টাকা কমতে হবে, প্রতিষ্ঠানের টাকা কমতে হবে। বস্তুত দ্রব্য সামগ্রী সেবাকরণ বিনিময়ের ফলে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন ঘটলে সেটাও লেনদেনের সৃষ্টি হয়। মনে করো আমি তোমারে 10,000 টাকার পণ্য দিচ্ছি, তুমি আমার 5,000 টাকার কোনো একটা পণ্য দিলা, এটাও একটা লেনদেন। এটাও কি একটা লেনদেন, কারণ আমি 10,000 টাকার পণ্য দিছি, 5,000 টাকা বেশি দিছি না? তাহলে দুটো জিনিসের দুটো ভ্যালু দুই রকম, এ কারণে এটা একটা লেনদেন হতে পারে। তো এই লেনদেন সচরাচর কয় প্রকার হয়ে থাকে? লেনদেন কিন্তু সচরাচর দুই প্রকার। একটা হচ্ছে কি, বাহ্যিক লেনদেন। হ্যাঁ, লেনদেন দুই প্রকার, বাহ্যিক লেনদেন আর একটা অভ্যন্তরীণ লেনদেন। খেয়াল করো, বাহ্যিক লেনদেন কোনো অর্থনৈতিক ঘটনা দুটি পক্ষকে বা দুটি প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। এই লেনদেন দুটি প্রতিষ্ঠান হতে হবে। যেমন আমি মনে করো আমার একটা প্রতিষ্ঠান, এটা আমি এখানে স্টুডেন্ট পড়াই, আমার এই প্রতিষ্ঠানের ভাড়া আমি মালিককে দেই না, তো মালিকেরও কিন্তু একটা প্রতিষ্ঠান, এটা মালিকের এই যে বাসা, রুম, 50টা রুম বা 100 রুম ভাড়া দেয়, এটাও কি তার জন্য কি একটা ব্যবসা? তো তার একটা প্রতিষ্ঠান, আমার একটা প্রতিষ্ঠান, আমি ভাড়া দিলে সে যোগ করে, আর ভাড়া না দিলে সে বকেয়া হিসেবে লিখে রাখে, তার প্রতিষ্ঠান যেহেতু। তাহলে এটা দুটো কি, প্রতিষ্ঠানের সাথে যদি লেনদেন হয় সেটা কি, বাহ্যিক লেনদেন হবে, তাই না? ওকে, তাহলে উদাহরণস্বরূপ বলা যায় কোনো সরবরাহকারীর কাছ থেকে বাবুল স্টার্স কর্তৃক পণ্যদ্রব্য ক্রয়, মানে আমি একটা কোম্পানি থেকে পণ্য নিলাম, হ্যাঁ, মানে কোম্পানির লোকের থেকে, উনি সরবরাহ করে থাকে পণ্য, একটা ডিলার, প্রত্যেক এলাকায় ডিলার থাকে দেখবা, তো এই ডিলারের কাছ থেকে আমি একটা পণ্য নিলাম, তাহলে ওটা কী হবে? অবশ্যই
বাহ্যিক লেনদেন হবে। অথবা ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক বাড়িওয়ালাকে মাসিক ভাড়া প্রদানে সেই ঘটনা লিখছে। পক্ষান্তরে অভ্যন্তরীণ লেনদেন ব্যবসা শুধু অভ্যন্তরীণ আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। উদাহরণস্বরূপ দেখো, তুমি একটা যন্ত্রপাতি ব্যবহার করছো, আচ্ছা তুমি একটা যন্ত্রপাতি 10,000 টাকা দিয়ে কিনছিলা, আমার সাথে বলো কত টাকা? 10,000 টাকা। তো এই 10,000 টাকা দিয়ে কিনছো, সেটা তুমি বিক্রি করতেছো 8,000 টাকা, মাঝে 2,000 টাকা কই হলো, কি গেল? এটা হচ্ছে 2,000 টাকা একটা অবচয় হয়েছে, এটা দাম কমে গেছে, অবচয়। আচ্ছা বলো তো, এটা কোনো ব্যক্তির সাথে হাত আছে? ও নিজে নিজে, তুমি একটা টেবিল কিনে রাখছো, ও নিজে নিজে ক্ষয় হয়ে যাচ্ছে না, নিজে নিজেই অবচয় হয়ে যাচ্ছে না? এটাই হচ্ছে কি অবচয়। এটা একটা অভ্যন্তরীণ লেনদেন, এর সাথে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত না। মাথায় রাখতে হবে, যেটা কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সাথে জড়িত সেটা হচ্ছে বাহ্যিক লেনদেন। আর যেটা প্রতিষ্ঠানের ভিতরে, হ্যাঁ, এটা হতে পারে তোমার যন্ত্রপাতির অবচয়, অবলোপন, এগুলো। ঠিক আছে, ওকে। আমরা বলতেছি কি, দেখো, নগদ টাকার আদান প্রদান বা বাকিতে ক্রয় বিক্রয় ছাড়াও সেবা আদান প্রদানের মাধ্যমে লেনদেনের উদ্ভব হতে পারে। যেমন মিসেস মাহবুবাকে কাজের বিনিময়ে 2,000 টাকা বেতন দেওয়া হলো, অথবা ঘর ভাড়া 3,000 টাকা পাওয়া গেল, এটাও লেনদেন। আবার অদৃশ্যভাবে কোনো আর্থিক ঘটনা ঘটে থাকলে তাও লেনদেন হবে। মানে কোনো একটা ঘটনা ঘটছে, তুমি জানোই না, সেটাও কি হবে? লেনদেন হবে। দীর্ঘদিন সম্পদ ব্যবহারের ফলে মূল্য হ্রাস পায়, কমে যায়, দাম কমে যায়, তুমি জানোই না এটা দাম কমে গেছে, তাহলে ওটাও কি হবে? অবশ্যই লেনদেন হবে। মাথায় রাখতে, ওটাও কি হবে? লেনদেন হবে। ওকে, তারপর কি বলতেছে দেখো, তারপর হচ্ছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য। আমরা এখন খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখব। আমরা ইতিমধ্যে জেনেছি প্রত্যেকটি লেনদেনই ঘটনা, কিন্তু প্রত্যেকটি ঘটনা লেনদেন নয়। এটা একটা এমসিকিউ, হ্যাঁ, এটা অবশ্যই অবশ্যই একটা এমসিকিউ, এবং এটা ব্যাখ্যা করতে বলবে। লেনদেনের ধারণাটিকে বিশ্লেষণ করে নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়, খুব ভালো কথা। তারপর কি বলতেছে, এখন দেখো 1 নম্বর হচ্ছে লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। এমন কোনো ঘটনা লেনদেন হবে না। মালিক মারা গেছে, এটা কি লেনদেন হবে? হবে না। কারণ কি, মালিকের জীবনের মূল্য কি টাকা দিয়ে তোলা যাবে? তাহলে সেটা লেনদেন না। তারপর আবার এই যে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এটা বললাম। তারপর আছে কি আর্থিক অবস্থার পরিবর্তন। তুমি পকেটের টাকাকে প্যান্টের পকেটের টাকাকে শার্টের পকেটে রাখলা, শার্টের পকেটের টাকাকে প্যান্টের পকেটে রাখলা, এটা কিন্তু লেনদেন না। তোমার কাছে মনে করো 50,000 টাকা আছে বাসায়, তুমি সেটা কাছে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেটা কি লেনদেন হবে? হবে না। কেন হবে না? কারণ এটার মাধ্যমে তো তোমার টাকাটা একবারে চলে যায়নি, এটা তো কেউ তোমার কাছে টাকা পাবে না, ফলে সেটা লেনদেন না। এই জন্য মাথায় রাখবে এই কথাটা, যে লেনদেন না কোনটা লেনদেন, যেটা আর্থিক অবস্থার পরিবর্তন। যদি তোমার টাকা 10,000 তুমি কাউকে দিয়ে দিতা, 10,000 না, 1 টাকা যদি তুমি কাউকে দিয়ে দিতা, সেটাও লেনদেন হতো, কারণ সেই টাকাটা তোমার কাছ থেকে কমে যেত। কিন্তু এটা তো তোমার টাকা কমে নাই, তোমার টাকা তোমারই আছে, তাহলে লেনদেন হবে না কেন? তাহলে লেনদেন হবে। দ্বৈত সত্তা খেয়াল করো, যে দুইজনের মধ্যে লেনদেন সংগঠিত হবে সেই দুইজনের মালিকানা সত্ত্ব থাকতে হবে। দুজনের মধ্যে লেনদেন হলে সেই দুজনের মালিকানা সত্ত্ব থাকতে হবে। যেমন আমার প্রতিষ্ঠানের ভাড়া আমি মালিককে দিছি, তো মালিকের একটা সত্ত্ব হচ্ছে মালিকের প্রতিষ্ঠান, এটা আমি যেখানে দোকান চালাচ্ছি। আবার আমার মালিকানা সত্ত্ব এটা যে আমি তাকে ভাড়াটা দিচ্ছি। তাহলে দেখো, দুজন ব্যক্তি, তারও মালিকানা সত্ত্ব তার বাড়ি, আমারও মালিকানা সত্ত্ব আমার প্রতিষ্ঠান, তার বাড়িকে আমি প্রতিষ্ঠান বানাইছি, এটা খেয়াল রাখবে। আবার আমি একজনের থেকে পণ্য কিনছি, মনে করো একটা কোম্পানি থেকে পণ্য কিনছি। আচ্ছা, কোম্পানি থেকে পণ্য কিনছি, তাহলে আমার ব্যয় হয়েছে, এটা কি আমার মালিকানা সত্ত্বের সাথে জড়িত। আবার ওই ব্যক্তির মালিকানা সত্ত্ব হচ্ছে লোক বিক্রি করছে, ও লোকের মালিকানা সত্ত্ব বেড়ে গেছে, আমি ক্রয় করছি, আমার মালিকানা সত্ত্ব কমে গেছে। মাথায় রাখবা, দুজন ব্যক্তি থাকতে হবে, দুজন ব্যক্তি। এক হাতের টাকা আরেক হাতে নিলাম, ব্যক্তি তো একজন, তাহলে এটা লেনদেন হবে না। ঠিক আছে, মাথায় রাখবা। স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, প্রত্যেকটা লেনদেন একটা আরেকটার সাথে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, স্বতন্ত্র হতে হবে। যেমন যদি বলি লেনদেন আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটি লেনদেন স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র, একটি আরেকটি হতে সম্পূর্ণ আলাদা হবে। 10,000 টাকার পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল। দেখো, যখন তুমি 10,000 টাকা পণ্য বিক্রি করছো, মনে করো 20 তারিখে তুমি 10,000 টাকার পণ্য বিক্রি করছো, 20 তারিখে কত টাকার? 10,000 টাকার। আচ্ছা, এখন তুমি তো টাকাটা পাও নাই, তাহলে তোমার তো নগদ টাকা বাড়েনি, তাই না? এটা একটা ঘটনা, এটা একটা লেনদেন। আবার এই ঘটনার কারণে আবার একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? 7 দিন পরে, মানে 27 তারিখ আমি যখন তার কাছ থেকে টাকাটা পাবো, তখন আবার আমার নগদ টাকা বাড়বে, দেনাদার কমবে। তাহলে দুটো ঘটনা কি স্বতন্ত্র না আলাদা না? একটা ঘটনা আরেকটা ঘটনা সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, মাথায় রাখবে, স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। এই ঘটনার কাজ, এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি বাকিতে বিক্রি করছি, আর ওই ঘটনার কাজ আমি টাকা পাইছি, নগদ টাকা। দৃশ্যমানতা, দেখো, লেনদেন দৃশ্যমানও হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। তুমি একটা আসবাবপত্র ব্যবহার করো, কি করো? তুমি একটা আসবাবপত্র ব্যবহার করো, এর বিনিময়ে তুমি যে আসবাবপত্র ব্যবহার করো, ওইটা মনে করো তুমি 50,000 টাকাতে একটা আসবাবপত্র কিনছো, 50,000, কত? 50,000। তাহলে এই 50,000 টাকার আসবাবপত্র 10 বছর ব্যবহার করার পর তুমি কি 50,000 টাকা বিক্রি করতে পারবা?
কখনোই পারবে না। তাহলে কি করবা? তুমি নিশ্চয়ই 20,000 টাকা বেচতে পারবা। তাহলে এই 20,000 টাকা বেচলা, এখন কথা হচ্ছে দাম তো 50,000 ছিল, তুমি বেচছো 20,000, তাহলে আর 30,000 টাকা গেল কোথায়? এই 30,000 টাকা হচ্ছে কি ব্যবহারজনিত ক্ষয়, এটাই হচ্ছে লেনদেন। কিন্তু আমরা এই 30,000 টাকা যে কখন লেনদেন হলো আমরা তো বুঝতে পারলাম না। তাহলে এটা কি লেনদেন হবে? হবে না, এটা মাথায় রাখবা। লেনদেন হবে, সরি, এটা লেনদেন হবে, মাথায় রাখবা। যেটা কি লেনদেন হবে, কোনটা? এই 30,000 যেটা অবস্থায় হয়েছে। কেন হবে? এখন কথা হচ্ছে ওই যে বৈশিষ্ট্য লেনদেন দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে, চোখে দেখা যেতেও পারে। তুমি কিছু পণ্য কিনছো, এটা তো লেনদেন। তুমি কিছু পণ্য কিনছো, এটা কি লেনদেন, কারণ দেখা গেছে। এখন যন্ত্রপাতির অবস্থায় হয়েছে, তুমি তো দেখো নাই, তাহলে কি লেনদেন দিবে না? লেনদেন হিসেবে গণ্য করবো না? অবশ্যই লেনদেন, এটা মাথায় রাখবে। কারণ ওই তো বলে দিচ্ছে লেনদেন দৃশ্যমান হতে পারে, নাও হতে পারে। ওকে, তারপর বলতেছে কি ঐতিহাসিক ঘটনা, মানে অনেক আগে কোনো ঘটনা ঘটে গেছিলো, সেটার জন্য যদি এখন হচ্ছে সেই ফলটা আমরা পাই, তাহলে সেটা কি ঐতিহাসিক ঘটনা। যেমন তুমি যদি বলো অনাদায়ী পাওনা সঞ্চিতি, প্রাপ্য হিসাবের বাট্টা সঞ্চিতি, এগুলো কি এক একটা ঐতিহাসিক ঘটনা, পূর্বে ঘটছিল। কোনো একজন দেনাদার তোমাকে 2,000 টাকা দেয় নাই, এজন্য তুমি এই 2,000 টাকার জন্য তুমি মানে এরকম অনেকে দিতে চায় না, এই জন্য তুমি করলা কি একটা হিসাব খুললা। সেই হিসাবটা কি? সেই হিসাবটা হচ্ছে মনে করো তুমি হচ্ছে প্রতি মাসে 1,000 টাকা করে তুমি জমা রাখতেছো। এভাবে প্রতি মাসে তুমি রাখতেছো, একটা সময় যে কী হবে, এটা পূর্বে ঘটে গেছে ঘটনা, সেটার ফল যখন তুমি ভবিষ্যতে পাবা সেটা হবে কি ঐতিহাসিক ঘটনা। এটা কী হবে? ঐতিহাসিক ঘটনা। তারা বলতেছে কি হিসাব সমীকরণের প্রভাব। হিসাব সমীকরণ কি? সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে হিসাব সমীকরণ। তো এই হিসাব সমীকরণের প্রভাব অবশ্যই পড়বে। যেমন এই হিসাব সমীকরণে হয় সম্পদ কমবে, নাহলে সম্পদ বাড়বে। তুমি কারো কাছ থেকে নগদ টাকা পাইলে সম্পদ বাড়বে, আবার মালিকানা সত্ত্ব কমবে বাড়বে, নাহলে দায় কমবে বাড়বে, যে কোনো একটা না একটা পরিবর্তন হবে। ঠিক আছে, যে কোনো একটা না একটা পরিবর্তন হবে। হিসাব সমীকরণে মুখস্থ করবা অবশ্যই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই যে হিসাব সমীকরণ, এতে কি অ্যাসেটস, আর এলতে কি লিয়াবিলিটিস, ওতে কি অনার্স ইকুইটি। তাহলে অ্যাসেটস, লিয়াবিলিটিস, অনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এই অ্যাসেটস মানে কি সম্পদ সমূহ, লিয়াবিলিটিস হচ্ছে দায়, আর অনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। এখন কথা হচ্ছে সম্পদ কি? সম্পদ হচ্ছে প্রতিষ্ঠানে যা ব্যবহার করে আমি মুনাফা অর্জন করতে পারি। আমি যে ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি, এটা আমার প্রতিষ্ঠানের একটা সম্পদ, এটা ব্যবহার করে আমি ইনকাম করতেছি, এটা একটা আমার সম্পদ। আমি এই যে বোর্ডটা ব্যবহার করতেছি, এখান থেকে আমি ইনকাম করতেছি, এটা আমার একটা সম্পদ। আমি হচ্ছে কিছু টেবিল চেয়ার আছে এখানে, সেই টেবিল চেয়ারগুলো আমার একটা সম্পদ, কম্পিউটারটা আমার একটা সম্পদ, সবই তো আমার সম্পদ, কারণ এগুলো থেকে আমি সুবিধা পাই, এরা আমার আয় করে দিচ্ছে, এর মাধ্যমে আমি আয় করছি। তাহলে এটা মাথায় রাখতে হবে যে যার মাধ্যমে তুমি আয় করতে পারবে সেটাই কি একটা সম্পদ। হ্যাঁ, মনে থাকবে, সেটাই কি একটা সম্পদ। ওকে, তারপর দেখো বলতেছে দায় কি? দায় হচ্ছে কেউ তোমার কাছে টাকা পাবে, সেটাই হচ্ছে দায়। তৃতীয় পক্ষের দায়বদ্ধতা, তৃতীয় পক্ষে পরিশোধ করতে হবে, সেটা কি একটা দায়। যেমন দায় হচ্ছে ব্যবসায় আর্থিক দায়বদ্ধতা, যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পর অবশ্যই তাকে পরিশোধ করতে হবে। ব্যবসায়ের মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায়। মানে আমার যত সম্পদ আছে এর মধ্যে থেকে এই সব সম্পদ, টাকা পয়সা, হ্যান ত্যান অনেক কিছু আছে, এগুলোর মধ্যে থেকে যদি কেউ আমার কাছে টাকা পায়, সেটাই হচ্ছে কি একটা দায়। ঠিক আছে, সেটাই কি একটা দায়। তো এই মালিকানা সত্ত্বে আমরা ভাঙলে 4টা জিনিস পাই, সেটা হচ্ছে কি মালিকের বিনিয়োগ। মালিকের কি বিনিয়োগ, এটাকে বলা হয় ক্যাপিটাল। কি বলা হয়? ক্যাপিটাল। ওকে, আর এটা হচ্ছে আয়, রেভিনিউ। আয় কি? রেভিনিউ। এটা কি হচ্ছে? উত্তোলন, ড্রয়িংস। এটা কি? এক্সপেন্স, ব্যয় বা খরচ। ঠিক আছে, মালিকানা সত্ত্ব কি? মালিকানা সত্ত্ব হচ্ছে আমার এই প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ টাকা সম্পদ, হ্যান ত্যান অনেক কিছু। এবার এখান থেকে ব্যাংকালাররা যে টাকা পয়সা যা পাবে সব বাদ দেওয়ার পরে সব কি আমার মালিকানা সত্ত্ব। মানে মূলত প্রতিষ্ঠানের উপরে তৃতীয় পক্ষের দাবিটা বাদ দিলেই সেটাকে বলা হয় কি? মালিকানা সত্ত্ব। এটা মাথায় রাখবে। মালিকানা সত্ত্বকে ভাঙলে আমরা 4টা জিনিস পেয়ে থাকি, মুখস্থ করবা। ওকে, 4টা জিনিস পেয়ে থাকি। ওকে, দেখো এখন কথা হচ্ছে মালিক যদি প্রতিষ্ঠানে দেয়, দেখো মালিক বিনিয়োগ করে, হ্যাঁ, মালিকানা সত্ত্বর উপর প্রভাব পড়ে। মালিক আয় করে, সেটাও প্রভাব পড়ে। মালিক উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে, মালিক খরচ করলে মালিকানা সত্ত্ব কমে যায়। দেখো মালিকে যদি মূলধন আনে, মালিকানা সত্ত্ব বাড়ে। মালিকে যদি মূলধন, মালিকানা সত্ত্ব বাড়বে। আর মালিকে যদি আয় করে, মালিকানা সত্ত্ব বাড়বে। আর যখন মালিক উত্তোলন করবে কমবে, খরচ করলেও কমবে। এখন এখানে এটাই বলছে, আমি যেটা বললাম যে এলতে লিয়াবিলিটিস, সি ক্যাপিটাল, ডিতে ড্রয়িংস, আরতে রেভিনিউ, ইতে এক্সপেন্স। এই কথাগুলো বলছিলাম একটু আগে, একটু পড়বা। এখন কথা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই যে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, এই টপিকগুলো এখান থেকে ঠিক বুঝবো, এই পেজ থেকে। সো পরবর্তী পর্বটা দেখার জন্য অনুরোধ থাকবে। আমরা আশা করি পরবর্তী পর্বে অনেক কিছু অঙ্ক টঙ্ক এখানে আছে,
অনেক কিছু বোঝার ব্যাপার আছে এখানে, হ্যাঁ। সো আমরা তখন ইনশাল্লাহ অনেক কিছু নতুন করে বুঝতে পারবো। সো যারা আমার চ্যানেলে একদম প্রথমে আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তারা একটু কষ্ট করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হচ্ছে লাইক দিয়ে, ভিডিওতে একটা লাইক দিও, দেওয়ার পর কমেন্টে জানিয়ে দিও কেমন লেগেছে, বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।